ঠিক আছে, আগে তুই সিরাতের গলা থেকে ছুরি নামা। আমি এত বড় ভুল কখনো করি না। তাই বলে এক সেকেন্ডের মাঝেই পেছনের দরজা খুলে ঢুকে পড়ল। কাজটা এত দ্রুত হলো যে প্রমুখ বুঝেও নি পেছনে আরেকটা রুম আছে। কবির আর প্রমুখ দৌড়ে গেল সেখানে। ঘুটঘুটে অন্ধকারে সিরাতের কান্নার শব্দও আসছে না। আসবে কি করে? সাফওয়ান শক্ত করে চেপে ধরে আছে। সাফওয়ান বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে রাস্তায় নামলো, কারণ একটু আগে ওর বাবাই ফোন করেছিল, বলেছে যেভাবে পারে বেঁচে ফিরে আসতে, আর এই রুমের কথা উনিই জানায়। সে দূর থেকে অনেক চেষ্টা করেছে প্রমুখের ছেলেদের আটকানোর। সাফওয়ান সিরাতকে নিয়ে গাড়িতে উঠতে প্রমুখ দূর থেকে চেঁচিয়ে উঠে বলল, আমি গুলি করবো সাফওয়ান, সিরাতকে ছাড় বলছি। সাফওয়ান হেসে গাড়ির সিট থেকে তার বন্দুক নিতে প্রমুখ সত্যি সত্যি গুলি করে দেয়। ভুলক্রমে সেটা লাগে সাফওয়ানের গাড়ির জানালায়। সিরাত ভয়ে সিটিয়ে আছে। প্রমুখ দৌড়ে কাছে যেতে সাফওয়ান গুলি করার সময় বুঝতে পারল বন্দুকের একটা গুলিও নেই। রাগে ভয়ে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে। এদিকে প্রমুখ গুলি করেই যাচ্ছে। সে যত এগিয়ে আসছে সাফওয়ানের ভয়ও বাড়ছে। প্রমুখ তীক্ষ্ণ চোখে এক এক করে পরপর দুইটা গুলি করল সাফওয়ানের হাতে। আকস্মিক ঘটনায় সাফওয়ান সিরাতকে ছেড়ে দিয়ে এক হাত চেপে ধরল গুলি করা ডান হাতে। ব্যথায় উচ্চস্বরে চিৎকার করে উঠে। এদিকে সিরাত ছাড়া পেয়ে সাফওয়ানকে জোরে ধাক্কা মেরে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ল। সামনে প্রমুখ থাকায় দুর্বল শরীরে চোখে পানি মুখে হাসি নিয়ে দৌড়ে গেল, কিন্তু বিপত্তি ঘটল তখনই। সাফওয়ান রাগে হিংস্র দৃষ্টিতে তাকে হাতে থাকা ছুরিটা প্রমুখের দিকে ছুঁড়ে মারতেই ভাগ্যক্রমে সেটা প্রমুখের বাহুতে লেগে বন্দুক নিচে পড়ে যায়। কবির তৎক্ষণাৎ সামনে তাকায়। এতক্ষণ সে সাফওয়ানকে ধরেই ফেলতো, হঠাৎ আক্রমণে কবিরের পা থমকে যায়। সে আবারও পিছু ফিরে প্রমুখকে ধরে ফেললো। সিরাতের পাও মাঝপথে থেমে গেল, চিৎকার করে উঠল। প্রমুখ সাহেব। কবির প্রমুখের সামনে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলল, স্যার ঠিক আছেন? প্রমুখ মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়াতে সাফওয়ান শয়তানি হাসি এসে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে বলল, আবার দেখা হবে, পরের বার প্রস্তুতি নিয়েই আসবো। তো সামনে থেকে সিরাতকে নিয়ে যাব। কথা শেষেই তার গাড়ি অদূরে চলে যায়। প্রমুখ আস্তে হেঁটে সিরাতকে টেনে তুলল, কিন্তু সিরাত এতদিনের অস্থিরতায় আবেগী হয়ে পড়ল মুহূর্তেই। হাঁটু ভাঁজ করে বসে শক্ত করে জড়িয়ে ধরল প্রমুখের পা। প্রমুখও দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল। আলতো করে বাম হাত দিয়ে সিরাতের মাথা আগলে নেয়। কবির পরিস্থিতি বুঝতে পেরে গাড়িতে ওঠে। দারোয়ানকে এক ধাক্কায় নামিয়ে বসে রইল। সিরাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, আপনি কেন এত দেরিতে আসলেন? কেন? জানেন ও আমার সাথে কি কি করেছে? প্রমুখের গলা শুকিয়ে আসছে, হাতের ব্যথা টনটন। সে চোখ বুজে জোরে নিজের সাথে সিরাতকে জড়িয়ে নেয়। পরপর কয়েকবার শুষ্ক ঠোঁট চেপে ধরে সিরাতে চুলের মাঝে। সে এবার পারলে বুকের ভেতর ঢুকিয়ে বলতো, দেখো সিরাত, এখানে কেমন অস্থিরতা, আমাকে শান্তিতে এক সেকেন্ড থাকতে দিচ্ছে না। তুমি কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। সিরাত আরো কিছুক্ষণ ছোট বাচ্চাদের মতো করে কেঁদে মুখ তুলে প্রমুখের দিকে তাকিয়ে বলল, দেখুন আমার গলা কেটে গেছে, আমার কামিজও ছিঁড়ে ফেলেছে প্রমুখ। ভাগ্য ভালো, বড় কিছু করার আগে আপনি এসেছেন। কথা বলে আবারও ডুকরে কেঁদে ওঠে। প্রমুখ হঠাৎ চুলের মুঠি ধরে সিরাতের চোখে চোখ রেখে রুক্ষ মেজাজে বলল, তখন তুমি কিছুই করতে পারলে না, হাতের সামনে কিছুই ছিল না। শুনেছি মেয়েরা অনেক সাহসী হয়, তবে তুমি কেন মোমের পুতুল? একটু থেমে কেঁপে ওঠা অষ্টজোড়া নিয়ে সিরাতের গাল স্পর্শ করলো। অতঃপর সিরাতের মুখ দু হাতে নিয়ে উম্মাদের মতো সারা মুখে চুম্বন করতে থাকে। টলমলে চোখের জল ঠোঁট দিয়ে শুষে নিল। সিরাত লজ্জায় চোখ বন্ধ করে প্রমুখের কলার খামচে ধরে। প্রমুখ কপাল চোখ নাক গাল থেকে নেমে ঠোঁটে এসে থামতেই রুক্ষ মেজাজে বলল, আর কঠিন শাস্তি পেতে হবে সিরাত, আমি একটু তোমাকে চাই না। এই 2 দিন যতটা কষ্ট দিয়েছো তার থেকে দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে। সিরাত ফুপিয়ে কেঁদে মুখ লুকায় প্রমুখের বুকে। একদিকে কষ্ট, আরেকদিকে লজ্জায় সারা মুখ লালা ভাই ছেয়ে গেল। অল্প সময় পর কিছু মনে হতেই সে প্রমুখের হাত ছাড়িয়ে অস্থির কণ্ঠে বলল, আপনার হাত দেখি কতটা কেটে গেছে। প্রমুখ হাত লুকিয়ে থমথমে গলায় বলল, কিছুই হয়নি, চলো বাসা যেতে হবে। না, অনেকখানি কেটে গেছে। প্রমুখ রাগান্বিত হয়ে তাকালেও সিরাত হাত টানতে থাকলো। আজ সে দেখেই ছাড়বে কতটুকু কেটেছে। বারবার শার্টের ঘষায় প্রমুখের ব্যথা আরো বেড়ে যায়। শেষে কোনো উপায় না পেয়ে চট করে কাটা হাতে সিরাতকে কোলে তুলে নেয়। সিরাত হা হয়ে যায়, এবার লজ্জায় মুখ নামিয়ে রইল। এই লোক আজ পরপর লজ্জা দিয়ে যাচ্ছে। চুমু খাওয়ার পর এখন আবার কোলেও তুলল। সে শার্ট খামচে ধরে ওর বুকে মুখ গুজে রইল। প্রমুখ অধর বাঁকিয়ে হেসে গাড়িতে এক ঝটকায় ফেলে সেও বসলো। সামনে কবির মুখ টিপে হাসছে। সে সিরাতের কোমর ধরে একটানে নিজের কাছে আনলো। গায়ে শুধু ওই দিনকার কামিজ আর পায়জামা। এভাবে প্রমুখের সামনে থাকতেও অস্বস্তি হচ্ছে। লজ্জায় মস্তক নত করে রাখলো। প্রমুখ সিরাতের কোমর জড়িয়ে সামনে দৃষ্টি রেখে গম গম স্বরে বলল, পিছিয়ে কিছু কিনা মেরে মনোযোগ দিয়ে গাড়ি চালা কবির, বাসা কিন্তু তোর একটা সুন্দরী বউ আছে। কবির থতমত খায়। প্রমুখ চট করে গাড়ির ভেতরে লাইট অফ করতে সিরাত হালকা ঢোক গিলে। প্রমুখ আস্তে আস্তে খুব নিকটে গিয়ে সিরাতের গলায় যেখানে সাফওয়ান ছুরি ধরেছিল সেখানে ঠোঁট ছুঁয়ে দেয় আলতো করে।
সিরাত চোখ খিচে বন্ধ করে রইল। এ ছোঁয়ায় কেমন হাত পা কাঁপছে। অতঃপর বাম হাত বাড়িয়ে 2 আঙ্গুল তুলে গলায় আদর করলো। খানিকটা রক্তও ছিল, সেটা প্রমুখ ধীরে ধীরে মুছে দিল। সিরাত শ্বাস বন্ধ করে আছে। তার ভেতরে এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। এই লোকটার স্পর্শ আর নিতে পারছে না, আর না। প্রমুখ মুচকি এসে সেখানে নাক ঘষে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সারা রাস্তা সিরাতের উপর নিজের ভর দিয়ে ঘুমিয়েছিল বেচারি সিরাত। যতবারই প্রমুখের নিঃশ্বাস তার গলার নিচে পড়েছে, তার অজানা কারণেই হৃদস্পন্দন বেড়ে গেছে। সারা দেহে এসি থাকার সত্ত্বেও ঘেমে একাকার। ধুরু ধুরু বুক নিয়ে প্রমুখ চিবুক ধরে রেখেছিল, চাইলেও দূরে সরিয়ে দিতে পারেনি, কারণ প্রমুখ 2 হাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। সিরাত সারা রাত ভাবতে থাকে তখন কিভাবে জড়িয়ে ধরে কাঁদলো, আর চুমু কি আদর মাখানো সেই চুম্বন। এইসব ভেবে লজ্জায় মাথা কাটা যায় তার। লোকটাকে দূরে সরিয়ে পালিয়ে যেতে ইচ্ছা করছে। কিভাবে পারলো ব্যাটাকে কাছে পেয়ে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে কাঁদতে? আমার পাসপোর্ট রেডি করেছি, 12 ঘন্টা পরেই তোমার ফ্লাইট। আমি এখন কোথাও যাব না বাবা। সাফওয়ানের গুলি লাগা হাত থেকে বুলেট বের করলো ডাক্তার। হাতে ব্যান্ডেজ করে কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায়। রাতে পালিয়ে আসার পর সাফওয়ানের বাবার সাথে দেখা হয় ওর। উনিও বাংলোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মন তার বারবার বলছিল ছেলেটার খুব বিপদ। রাস্তায় সাফওয়ানের গাড়ি দেখতে পায়। তৎক্ষণাৎ ছেলের এই পরিণতি দেখে দ্রুত গাড়ি ড্রাইভ করে কাছের নিকট এক বন্ধুর বাসায় নিয়ে আসে উনি। সেই রাতেই ডাক্তার আসে সাফওয়ানের ট্রিটমেন্টের জন্য। বুদ্ধি করে খন্দকার সাহেব ছেলের জন্য ভিসা রেডি করেছে আমেরিকার। উনি ভেবে রেখেছে কয়েক মাসের জন্য ছেলেকে গা ঢাকা দিতে বলবে, না হলে উপায় নেই। অতঃপর সাফওয়ানের মুখের উপর না শুনে উনি বললেন, না, আমি যেমন আদর করতে পারি তেমনই শাসনও করতে পারি। সাফওয়ান চোয়াল শক্ত করে কঠিন চোখে তাকায় খন্দকারের দিকে। তার পালিয়ে আসার মুহূর্ত বারবার মনে উকি দিচ্ছে। ঠিক ততবারই রাগে শরীর কাঁপছে। যতবার ব্যান্ডেজ চোখের সামনে পড়ছে, ওই প্রমুখকে মেরে ফেলতে ইচ্ছা করছে। সবকিছু প্ল্যান মাফিক চলছিল। শেষ সময় নষ্ট করে দিল প্রমুখ। খন্দকার সাহেব কাছে এসে তার মাথায় আদর করে আবারও বলল, তোমার মা জানতে পারলে কতটা কষ্ট পাবে জানো তুমি? তার থেকে বড় কথা, তুমি এখানে নিশ্চিন্তে থাকতেও পারবে না। প্রমুখ লোক লাগাবে। আমি কতদিন তাদের ঠেকিয়ে রাখবো? একবার সামনে পেলেই বাঁচতে দিবে না। তার থেকে আমেরিকায় যাও, ওই মেয়েটাকে ভুলে প্রতিশোধ নেওয়ার বুদ্ধি করো। সাফওয়ান ঝাঁঝালো কণ্ঠে উত্তর দেয়, সব কিছু করবো, তবু সিরাতকে আমি ফিরিয়ে আনবো। সাফওয়ান, বাড়াবাড়ি করছো। সাফওয়ান এক ধাক্কায় খন্দকারকে দূরে সরিয়ে চিৎকার করে বলল, আমাকে খেপিয়ে দিও না। সব সময় তোমাদের কথা শুনতে রাজি নই। প্রমুখ মরবে, তাও আমার হাতে। কুত্তার বাচ্চা আমাকে আঘাত দিয়েছে, ওর কলিজা ছিঁড়ে ফেলবো। খন্দকার সাহেব উত্তেজিত হয়ে সাফওয়ানের দিকে তেড়ে যায়। পরক্ষণে মনে পড়ল সাফওয়ান অসুস্থ। মাথায় আগুন ধরায় আবোল তাবোল বলছে। কৌশলে ছেলেকে বাঁচাতে হবে, নয়তো শেষ রক্ষা হবে না। ফোঁস করে নিঃশ্বাস ফেলে নরম সুরে বলল, আচ্ছা, যা চাইবে পাবে, কিন্তু একটু পরেই তোমার ফ্লাইট। আমি সাইদুল ভাইকে বলে দিয়েছি, সে তোমাকে আমেরিকায় ট্রিটমেন্ট করাবে। শোনো বাবা, আগে তোমার নিরাপত্তা জরুরি। যদি বেঁচেই না থাকো, তাহলে সিরাতকে পাবে কিভাবে? তাই বলে আমি লুজারের মতো পালিয়ে যাব? পালিয়ে যাচ্ছ কে বললো? ঘুরে আসো, তোমার সুস্থতা প্রয়োজন। সাফওয়ান চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, কিন্তু তুমিও আমার সাথে যাবে। খন্দকার সাহেব হাঁপ ছেড়ে বাঁচল। বড় করে নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়িয়ে সম্মতি দিল। মাওনা পৌঁছাতে পৌঁছাতে তাদের ভোর 4টা বেজে যায়। প্রমুখ আঘাত পেয়ে ঘুমিয়ে থাকায় সিরাত ডাক দেয়নি গাড়িতে। কবিরাজ সিরাত ধরে ধরে খুব কষ্টে নিয়ে বাসায় আসার সময় জেগে যায় প্রমুখ। তখনও চারপাশ আবছা অন্ধকার। প্রমুখ পাশ ফিরে তাকিয়ে দেখলো সিরাত খুব মনোযোগে নিজের ঘাড়ে প্রমুখের হাত শক্ত করে ধরে হেঁটে যাচ্ছে। এবার ঠোঁট টিপে হেসে আগের তুলনায় আরও বেশি নিজের ভর ছেড়ে দেয়। সিরাত অসহায় হয়ে ঘাড় ঘুরে প্রমুখকে হাসতে দেখে রেগে তাকালো। লিফটে উঠে প্রমুখ বলল, কবির বাসায় যা, তোরও রেস্টের প্রয়োজন। তাছাড়া আমি এখন সুস্থ। কবিরাজ সিরাত চোখ বড় বড় করে তাকায় তার দিকে। প্রমুখ কপালে ভাঁজ ফেলে বলে, কি হলো, দাঁড়িয়েছিস কেন? বউয়ের কাছে যেতে ইচ্ছা করছে না? তবে তুই বরং এখানে দাঁড়িয়ে থাক, থেকে রাতটা কাটিয়ে দে। আমার কোনো প্রবলেম নেই। কবির চট করে উত্তর দিল, না না, যাচ্ছি স্যার। আমার বউ 15 দিন ধরে অনাহারি। কথা শেষেই চটপট দৌড়ে গাড়ি নিয়ে চলে যায়। সিরাত মুখ বাঁকিয়ে লিফট থেকে নামলো। প্রমুখ বুঝলো সিরাত পালাবে। সেই সুযোগে আবারও সমস্ত শরীর ছেড়ে দেয় সিরাতের উপর। সিরাতের পা থমকে যায়। ফোঁস করে নিঃশ্বাস ফেলে 2 হাত দিয়ে প্রমুখের পেট জড়িয়ে আস্তে আস্তে রুমে নিয়ে আসে। শরীর জুড়ে এক অসুস্থতা অনুভব করছে প্রমুখ। চারিপাশে না দেখেই ধপ করে শুয়ে পড়ল বিছানায়। সিরাত ট্রাউজার টাওয়েল বের করে নিয়ে আসলো, হাত বাড়িয়ে বলল, শাওয়ার নিয়ে আসুন, তারপর আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। এভাবে শুয়ে থাকলে আরো খারাপ লাগবে। প্রমুখ বুজে রাখা চোখ হালকা খুলে পূর্ব দৃষ্টি মেলল সিরাতের পানে। তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটি সাধারণ, কিন্তু তার কাছে বারবার মনে হয় মেয়েটি অসাধারণ। তার কাছে সবার থেকে স্পেশাল কেউ।
এসব সে এই কয়দিনে খুব ভালো করেই বুঝতে পেরেছে, তাই তো সারাক্ষণ হারানোর ভয়ে কষ্টে পুড়ে যাচ্ছিল ভেতরটা। কাল আর একটু দেরি হলে কি হতো, হারিয়ে ফেলতো? না, কখনো না। সিরাত ভ্রুকুচকে প্রমুখের মুখের কাছে গিয়ে তুড়ি বাজিয়ে বাজালো। ব্যাটা কি পাগল হয়ে গেছে? এভাবে তাকিয়ে আছে কেন? সিরাত আরও নিকটে যেতে প্রমুখ এক ঝটকায় নিজের উপর নিয়ে আসে। দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে জোরে শ্বাস নিয়ে বলল, চলো একসাথে শাওয়ার নিতে যাই, কারণ আমার মতো তোমার শরীরের ময়লা লেগেছে। প্রমুখের কথায় কি যেন ছিল। সিরাত হাঁসফাঁস করে হালকা ঢোক গিলল। কণ্ঠ জড়িয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে। লজ্জা মিশ্রিত গলায় বলল, বাজে কথা ছাড়ুন, সব সময় ফাজলামি। প্রমুখ দূরত্ব ঘুচিয়ে নাকে নাক ঘষল। সিরাতের খুলে রাখা এলোমেলো চুলগুলো বড্ড ঝামেলা করছে। চুলগুলো প্রমুখের মুখে পড়ে ভীষণ প্যারা দিচ্ছে। চোখের সামনে যেতেই প্রমুখ মুখ ঝাঁকিয়ে বলল, আমার সামনে আর কখনো খোলা চলে আসবে না সিরাত, অসহ্য। এগুলো রোমান্টিক মুড নষ্ট করে দেয়। সিরাত মুচড়ামুচড়ি করে মেকি রাগ দেখিয়ে বলল। তাহলে আপনি কেন ধরে আছেন? ছেড়ে দিন। প্রমুখ তৎক্ষণাৎ শব্দ করে হেসে উঠল। সিরাত মুখ কালো করে লাফিয়ে উঠে যাওয়ার সময় হঠাৎই প্রমুখের বাহুতে লেগে যায়। ব্যথায় মৃদুস্বরে উ শব্দ বের হয় মুখ থেকে। সিরাত ততক্ষণে পালিয়ে কিচেনে চলে গেছে। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে যায়। সিরাত ঝটপট দুজনের জন্য নুডলস করে নিয়ে আসলো। প্রমুখ মাত্রই বেরিয়ে বারান্দায় গেছে। সিরাত আলতো করে হেসে নিজের কাপড় নিয়ে গোসলে গেল। দরজা লাগানোর সময় উচ্চস্বরে বলল, টেবিলে নুডলস রাখা আছে, কেউ যেন চুপচাপ খেয়ে নেয়। প্রমুখ পেছনে ফিরে অধর প্রসারিত করে হাসলো। এই প্রথম সিরাতের হাতে রান্না খাবে। সে রুমে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো 2 বাটিতে নুডলস রাখা। একটু ঝুঁকে বইয়ের রান্নার ঘ্রাণ নিল। তার কাছে মনে হচ্ছে নুডলসের মতো সুস্বাদু খাবার আর একটাও হয় না। মনে হলো পৃথিবীতে শ্রেষ্ঠ রাঁধুনি সিরাত। ফোন বের করে কয়েকটা ফটো তুললো। হাত বাড়িয়ে 1 চামচ খেয়ে প্রশংসাও করলো বটে। দারুণ। অতঃপর বিছানায় শুয়ে অপেক্ষা করলো সিরাতের জন্য। সিরাত বের হয়ে কাপড় মেলে রুমে আসে। তখনও প্রমুখ সরু চোখে তাকিয়ে দেখছে সিরাতকে। চুলগুলো মুছে সিরাত ব্যান্ডেজ করার জন্য চিকিৎসা বক্স নিয়ে আসে। বিছানায় রেখে দেখলো নুডলস আগের মতোই আছে। তবে কি একটু খেয়ে দেখেনি প্রমুখ? এতটাই বাজে হয়েছে। তৎক্ষণাৎ চোখ গরম করে কোমরে হাত রেখে বলল, একটুও খেয়ে দেখেননি? আমি কি এতটাই খারাপ রান্না করি? প্রমুখ খানিকটা থতমত খেলো। সে কখন বলল রান্না খারাপ হয়েছে? একটু নড়ে চড়ে উত্তর দিল, খেয়েছিস? অযথা ভুল বোঝো কেন? বুঝেছি, আপনার তো রান্না করার জন্য 3-4টা লোক থাকে। আমি কি পাক্কা রান্না পারি? হুম, হয়তো তাদের মতো হয়নি, তাই বলে কি খাওয়ারও যোগ্য না? সেই কাল থেকে না খেয়ে আছি, প্রচুর ক্ষুধা লেগেছে বলেই তো নুডলস করেছি। আপনার ধারণা নেই, আগে আমি বাসায় রান্না করে মাকে খাওয়াতাম। একদমে কথা বলেই থামলো সিরাত। প্রমুখ কিছু বলার জন্য মুখ খুলতে সিরাত আবারও বলল, যেহেতু খাবেন না তাহলে থাক, খেতে হবে না, হাত দিন, ব্যান্ডেজ করে দিই। কথা শেষেই প্রমুখের ডান হাত টেনে আনলো। ঠান্ডা দেহটা এই প্রথম নিজ ইচ্ছায় স্পর্শ করলো। মনের গহীনে অদ্ভুত অনুভূতি হলো বটে। সেসব তোয়াক্কা না করে টি শার্টের হাতা একটু উপরে তুলল। কেটে যাওয়া ক্ষতটা দেখলো। ফর্সা লোমযুক্ত শক্ত হাতে ক্ষতটা স্পষ্ট। পূর্ণ মনোযোগে লাল জায়গায় তর্জনী আঙ্গুল দিয়ে হালকা ছুতেই প্রমুখ বাঁকা হেসে তাকিয়ে রইল বইয়ের দিকে। সিরাতের তৎক্ষণাৎ মনে পড়ল মর্মান্তিক সেই গত দিনগুলোর কথা। চোখে পানি আসলেও তা আটকে রেখে খুব যত্নে ব্যান্ডেজ করে দিল। বক্স রেখে এসে যখন ঘুমানোর জন্য বিছানার একপাশে যাবে, ঠিক তখনই প্রমুখ সিরাতের বাহু চেপে বলল, কোথায় যাচ্ছ? খাবে না? সিরাত মুখ বাঁকিয়ে বলল, না, ঘুম পেয়েছে। সারা রাস্তা আপনি আমাকে টর্চার করেছেন, নিজে ঠিকই নিশ্চিন্তে ঘুমিয়েছেন। প্রমুখ ঠোঁট কামড়ে উত্তর দেয়। তোমাকে ঘুমাতে নিষেধ করেছিলাম? সিরাত আঙ্গুল তুলে রাগান্বিত গলায় বলল, আপনি কেন আমার উপর ভর দিয়ে শুয়েছিলেন? এখন আমাকে ঘুমাতে দিন। প্রমুখ টেনে একদম নিজের কাছে নিয়ে আসলো। বাম হাতে সিরাতের পেট জড়িয়ে ধরে ডান হাতে কাঁটা চামচে করে নুডলস আনলো। সিরাতের মুখের কাছে নিয়ে বলল, রাগ করা ছাড়া কিছুই পারো না? ভেবেছিলাম তুমি শাওয়ারের পর দুজনে একসাথে খাবো, তুমি আমায় ভালোবেসে খাইয়ে দিবে, কিন্তু কথা না শুনে রাগ দেখালে। সিরাত মুখ ফুলিয়ে বলল, সত্যি? হ্যাঁ, এবার হাঁ করো। যেখানে অসুস্থ স্বামীকে তুমি আদর করে খাইয়ে দিবে, সেখানে আমাকে খাইয়ে দিতে হচ্ছে। পোড়া কপাল, দায়িত্বহীন মহিলা। সিরাত দ্রুত খেয়ে হাত বাড়িয়ে অন্য বাটি এনে প্রমুখের মুখের কাছে ধরল। প্রমুখ হেসে চুপচাপ খায়। সিরাতের ভেজা চুল মুখের সামনে আসতেই প্রমুখ তার কানে গুজে দিল। এভাবে একজন আরেকজনকে ভালোবেসে খাইয়ে দিল। মাঝে একটু একটু গল্পও হলো বটে। প্রমুখই খাওয়ার মাঝে ভীষণ জ্বালিয়েছে সিরাতকে। প্রায় 1 ঘন্টা পরে শুয়ে পড়ল। রাত তখন 5:30 বাজবে। সিরাত পাশ ফিরে ঘুমিয়ে যায়। এতে প্রমুখ যেন হালকা রেগে গেল। ইচ্ছে করে আস্তে গায়ে গা ঘেঁষে সমস্ত দূরত্ব ঘুচায়। সিরাতের উপর পা দিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। সিরাত নড়ল না, মুখ টিপে হাসল।
প্রমুখ সিরাতের ঘাড়ে অনবরত নাক ঘষে হাতের বাঁধন শক্ত করলো, ঘাড়ে গাঢ় চুম্বন করে মাতাল করা কণ্ঠে বলল, গুড নাইট বেবি। আজ থেকে রোজ আমার টাচ সহ্য করতে হবে। দুপুর 1টার কাছাকাছি সিরাত ঘুম থেকে জাগ্রত হয়ে পাশ ফেরার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। প্রমুখ যেভাবে কোলবালিশের মতো পেঁচিয়ে ঘুমাচ্ছে তার পক্ষে সম্ভব নয় উঠে যাওয়ার। সিরাত তবু দুহাতে প্রমুখের হাত সরাতে চেষ্টা করে, অতঃপর প্রমুখ নড়ে চড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে পাশ ফিরল অনেক কষ্টে। চারিপাশের জানালা বারান্দার দরজা বন্ধ থাকায় আবছা আলো আসছে রুমে। প্রমুখ ঘুমিয়ে থাকার ফলে চোখের পাপড়ি, ঘন ভ্রু, এলোমেলো চুলে ভীষণ মায়া লাগছে সিরাতের কাছে। এই প্রথম এত কাছ থেকে গভীর চোখে দেখছে সিরাত। মনের ভেতরে ঘূর্ণিঝড়ের আভাস, ইচ্ছে করছে চুলগুলো কপাল থেকে সরিয়ে দিতে। হঠাৎ বেহায়া চোখ গেল ঠোঁট জোড়ায় আর ফর্সা গলায়, নাকে একটা ছোট তিলও আছে। সিরাত তৎক্ষণাৎ চোখ বন্ধ করলো। নিজের মনকে শাসিয়ে বড় দম নেয়, কিন্তু বেহায়া মন কি কথা শুনে? মনে হলো নিজের স্বামীকে ছুঁয়ে দিতে এত কিসের ভাবনা। অধর প্রসারিত করে হেসে সত্যি সত্যি ডান হাত কপালে রাখলো। তর্জনী আঙ্গুল দিয়ে চুলগুলো সরিয়ে আস্তে আস্তে নাকের কাছে হাত নিয়ে আসে, অতঃপর গোলাপি ঠোঁট জোড়ায় আঙ্গুল এনে হালকা স্লাইড করলো। দুরু দুরু বুকে ঝড় বয়ে যাচ্ছে তার। মন বলছে এই বুঝি ধরা পড়ে গেল। সিরাত ঠোঁট কামড়ে ঘন ঘন শ্বাস ফেলে গলায় আঙ্গুল দিয়ে হালকা স্পর্শ করলো। গভীর নয়নে প্রমুখের দিকে তাকিয়ে ইচ্ছে করলো হালকা চুম্বন করতে। নিজের কল্পনায় নিজেই আজ অবাক। সিরাত চোখ বন্ধ করে অনবরত মাথা ঝাঁকিয়ে নানা করলো। হাত সরিয়ে আনতেই প্রমুখ তৎক্ষণাৎ খপ করে ধরে ফেলে সেই হাত। আকস্মিক ঘটনায় সিরাত ভয়ে শিউরে ওঠে। চোখ বড় বড় করে চোরের মতো তাকিয়ে রইল। ভয়ে যেন শ্বাস আটকে আসছে। প্রমুখ ভ্রু নাচিয়ে মুচকি হাসে, যেন চোর ধরতে পেরে সে খুব খুশি। সিরাতের হাত ঠোঁটের কাছে নিয়ে আলতো চুমুখে ঘোর লাগা কণ্ঠে বলল, আমার ঘুমানোর সুযোগ নিয়ে তুমি এসব করো? একটুখানি ইজ্জত আমার, ওটাও লুট করতে চাও? কি ডেঞ্জারাস মেয়ে বাবা, কবে থেকে চলছে এসব? সিরাত থতমত খেয়ে হাত সরাতে নিল। প্রমুখ একটানে জড়িয়ে ধরল সিরাতকে। মুখটা বইয়ের গলার কাছে নিয়ে আদর করলো কিছুক্ষণ, অতঃপর গাঢ় চুম্বন করে নরম স্বরে বলল, এটাই তো চাচ্ছিলে তাই না? এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। সিরাত তার চুল টেনে ধরে ঘন ঘন শ্বাস ফেলে উত্তর দিল, না, আমি উঠবো। আর জীবনেও এমন কিছু করব না, ভুল হয়েছে। প্রমুখ কপালে ভাঁজ ফেলে হালকা মুখ তুলে সিরাতের বুকে থুতনি ঠেকায়। কঠিন গলায় বলল, আজ তুমি শুরু করেছো, আমি শেষ করব। তুমি আমার বউ, চুমো দিতে দিতে আমাকে ক্লান্ত বানিয়ে ফেলবে। এটা তোমার অধিকার। বলো, আমার কথা শুনবে? সিরাত চিৎকার করে বলল, কি? না, ছি ছি, অসম্ভব। প্রমুখ সিরাতের গলায় গাল ঘষে বলল, তাহলে আর সারা রাত এভাবে শুয়ে থাকবো। আমার ভালোই শান্তি লাগছে। সিরাত হালকা ঢোক গিলে অসহায় চোখে তাকায়। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, কথা শুনবো, ছাড়ুন। প্রমিস? হ্যাঁ, প্রমিস। প্রমুখ পরপর দুইটা সিরাতের গালে চুমু খেয়ে চটপট উঠে যায়। হেসে বারান্দায় গিয়ে বলল, চা খাবো, নয়তো তোমাকে সুইটার। প্রমুখের কথায় সিরাতের কান দিয়ে অনবরত গরম ধোঁয়া বের হয়। ঝটপট উঠে এক দৌড়ে পালিয়ে যায় ড্রয়িং রুমে। বুকের বাঁ পাশে হাত রেখে বড় বড় দম নিতে থাকে। লোকটা কি বলে আজে বাজে। ভীষণ লজ্জা লাগছে নিজের কাজে। এই লোকটার স্পর্শ এত গাঢ় কেন, একদম বুকে গিয়ে লাগে। এক একটা ছোঁয়ায় নিঃশ্বাস আটকে যায়। বরফের মতো ঠান্ডা হয়ে যায় সর্বাঙ্গ। ভালোবাসার স্পর্শে বুঝি আগুন ধরে যায় দেহে। মানুষটা দিন দিন তাকে ঘায়েল করে ফেলছে। কিভাবে একটু একটু করে আদরে ছোঁয়া দিল, যার মধ্যে শুধুই ভালোবাসা ছিল, অন্য কিছুই না। তার কিছুদিন পরেই প্রমুখ সুস্থ হলো। হসপিটালে গিয়ে নিজেই ভালোভাবে সেলাই ও ব্যান্ডেজ করে আনে। পুরোপুরি ভালো হতে সপ্তাহখানেক লেগেছে। সেলাই দেওয়ার ফলে জায়গাটা এখন শুকিয়েছে। এই কয়দিন প্রমুখ বাসাতেই ছিল সিরাতকে সঙ্গ দিতে। এত বড় বিপদ থেকে রক্ষা করায় ধীরে ধীরে সিরাতের মন নরম হয়ে আসছে। আস্তে আস্তে পাথরের মতো নির্দয় মানুষটাকে চিনতে শিখছে সে, নতুনভাবে আবিষ্কার করছে। আগে সেই কঠিনতা এখন প্রমুখের মাঝে তেমন খুঁজে পাওয়া যায় না। মানুষটা সারাক্ষণই কোমল হওয়ার ট্রাই করে। সিরাতও স্বস্তি পেয়ে প্রমুখের সময় মতো খাওয়া দাওয়া, গোসল এসবের দেখভাল করছে নিজেই। তার কাজে রীতিমতো খুশি সে। এই প্রথম আনুমানিক 19-20 বছর পর কেউ তার জন্যে ব্যাকুল হলো। ছোট্ট ক্ষত দেখে সারানোর জন্যে তাড়াহুড়ো করেছে। সিরাতের ছোট্ট ছোট্ট কেয়ার বিমোহিত করেছে তাকে। সবসময় প্রশান্তির ছোঁয়া বয়ে গেছে হৃদয়ে। কখনো বিয়ে না করা জেদি ছেলেটাও চট করে ধীরে ধীরে প্রেমে পড়ে যাচ্ছে এই মেয়েটির। তাকে খোলা বইয়ের মতো পড়ার চেষ্টা করছে, তার মাঝে সুখ দুঃখ খুঁজে চলেছে। ঠিক তেমনি জোর করে বিয়ে করায় যে মেয়েটি প্রতিজ্ঞা করেছিল কখনো তাকে স্বামী মানবে না, কখনো স্পর্শ করার অধিকার দিবে না, সেই স্বামীর প্রতি সে ভেতরে ভেতরে গলে যাচ্ছে। নতুন এক অনুভূতিতে দুজনার মনই নীল প্রজাপতির মতো উড়ে যাচ্ছে।
সে খবর কেউ মুখে স্বীকার না করলেও অল্প স্বল্প বোঝা যায়। সেই কিশোরকালে প্রথম প্রেম করার মতো অনুভূতির জোয়ারে ভাসছে দুজন। চোখাচোখি, কাছে আসা, স্পর্শ, রাতে জড়িয়ে ধরে ঘুমানো, প্রিয় মানুষের মুখে হাসি সবটাই অশান্ত হৃদয়ে শান্ত বয়ে আনে। সিরাত ঠিক বুঝতে পারছে তার শাসানো হৃদয়টাও কেউ খুব কৌশলে চুরি করে নিচ্ছে। এখন সে আর নিজের মধ্যে থাকে না, কেমন পাগল পাগল লাগে। সিরাত জানে তাকে বাঁচাতে যাওয়ার জন্য প্রমুখকে ব্যথা পেতে হয়েছে, তাই নিজেই খেয়াল রাখছে। গত 12 দিন ধরে ভার্সিটিও মিস। কয়েকবার প্রমুখ রাগান্বিত গলায় ভার্সিটি যেতে বললেও সে যায়নি, কিন্তু প্রমুখ এই সুযোগে সারাক্ষণ বইয়ের গা ঘেঁষে থাকার চেষ্টা করেও তেমন ফল পায়নি। সিরাত লুকোচুরি খেলে মনে মনে আনন্দ পেয়েছে। এই ব্যাটাকে অসহায় হতাশ মুখে দেখতেই ভালো লাগছে। আজ প্রায় 14 দিন পর প্রমুখ অফিসে আর সিরাত ভার্সিটি। প্রমুখ অফিসে বসে থাই গ্লাসের দিকে দৃষ্টি রেখে বাইরের আবহাওয়া দেখছে। হাসপাতালের কাজ চলছে আগের মতোই। কবির এতদিন অফিস সামলেছে, সাথে ছিল আহাদ, রায়হান। প্রমুখ নিজের পরে যাকে সব থেকে বিশ্বাস করতে পারে সে হচ্ছে কবির। তার ভাবনার মাঝেই কবির তার পাশে বসে প্রশ্ন করলো, স্যার, সাফওয়ানের ব্যাপারে আপনার মতামত কি? থুতনি থেকে হাত সরিয়ে পূর্ব দৃষ্টি মেলল কবিরের দিকে। চেয়ারটা একটু নড়িয়ে চড়িয়ে জবাব দিল। দেশের বাড়ি গেলে এই মুহূর্তে আমার কি করা উচিত? কবির কাচুমাচু করে উত্তর দিল, আমি সচেতন ছিলাম স্যার, কিন্তু শালায় ওই দিনই পালিয়ে গেছে। এয়ারপোর্টে খবর নিয়েছিস? হ্যাঁ, এতদিন সব জায়গায় খুঁজে শেষে 3 দিন আগে জানতে পারলাম দেশ ছেড়ে পালিয়েছে। সেখানে গেলে তারা শুধু স্বীকার করেছে সাফওয়ান দেশে নেই। কথাটা নাকি ওর বাবা হাইড করতে বলেছে। প্রমুখ চোয়াল শক্ত করলো, মুহূর্তেই শক্ত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।